সকাল থেকে বাড়িতে হইচই পড়ে গেছে, কারণ আজ তন্ময় ভাই আসছে। উনি আবার সদা গোছানো সব কিছু পছন্দ করেন। কোথাও একটু ময়লা থাকতে পারবে না, বিছানা চাদর সামান্য কুঁচকে যেতে পারবে না, খাবার টেবিলের আশেপাশে কেউ চুল খোলা রেখে হাঁটতে পারবে না। আরও যত সব হাবিজাবি নিয়মে বলে রেখেছেন বাড়িটা। এভাবে এক দিক দিয়ে শান্তিতে সবসময় বাড়িতে থাকে না, বেশিরভাগ সময় কাজের সূত্রে ডাকা থাকেন। আবার এমন না যে ওনার থেকে মুরব্বী এ বাড়িতে আর কেউ নেই। বড় চাচ্ছু আছে, আমার আব্বু, তারপর ছোট চাচ্ছু আছেন, কিন্তু সবাইকে কি গুল খাইয়েছেন কে জানে। তন্ময় বলতে সবাই একজন। তন্ময় বলেছে তাহলে এটাই ঠিক, তন্ময় বলেনি তাহলে এটা জীবনেও হবে না। বড় চাচ্ছু এখানকার মেয়র, তার কথায় কত মনে উঠে বসে, কিন্তু সেও তার ধামড়া ছেলের কথায় চলে। সবাই বয়স শ্রদ্ধার সাথে তার একটা জিনিস তন্ময় ভাইকে ফ্রিতে দেয়, তা হলো অফুরন্ত ভালোবাসা। আমার এসব দেখলে ফিত্তি জ্বলে যায়। জ্বলে যাওয়ার জন্য যথেষ্ট কারণও আছে। স্কুলের গণ্ডি ফেরানোর পরে আমার বান্ধবীরা এই মফস্বল ছেড়ে কেউ ঢাকা তো কেউ অন্য শহরে উড়াল দিতে লাগলো। আমিও এই শাসনের জীবনে অতিষ্ঠ হয়ে পড়লাম। সব নিয়মকানুন ভেঙে ফেলতে চাইলাম, যা এখানে থাকলে কখনোই সম্ভব না। তাই আব্বুর কাছে বললাম আমিও ঢাকায় যেতে চাই, ওখানকার কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করব। আব্বু আম্মু প্রথমে রাজি না হলেও আমার জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন, কিন্তু বাদ সাধলেন তন্ময় ভাই। সেদিন সন্ধ্যায় হুট করে ঢাকা থেকে চলে এলেন। রাতে খাবার টেবিলে যখন আম্মু বললেন, অরু বলছিল ওর সব বান্ধবীরা নাকি ঢাকায় অ্যাডমিশন নিচ্ছে, অরুও চাচ্ছে তুই একটা ভালো কলেজে। আম্মু কথা শেষ করতে পারলেন না, তার আগে ব্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে বললেন, ঢাকায় যাবার কি দরকার, এখানে কি কলেজ নেই? আর মামুনি তুমি কিভাবে রাজি হও? ও বোঝাটা কি, বাসা ছেড়ে কখনো একা থেকেছে কোথাও, মানিয়ে নিতে পারবে না, তার থেকে এখানেই থাকুক। আমার সব স্বপ্ন চোখের সামনে বেচতে যেতে দেখে প্রায় চেঁচিয়েই বলে উঠলাম, আমি পারবো না মানিয়ে নিতে। রাক্ষসী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জিজ্ঞেস করেছি আমি? আমি খাওয়া শেষ না করেই উঠে এলাম। রাতে আব্বু বাসায় এলে চেঁচামেচি করতে লাগলাম। আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব, এখানে উনি বলার কে। আরও বেশি খারাপ লাগছিল কারণ আব্বু আম্মু রাজি ছিলেন আমাকে ঢাকায় পাঠানোর জন্য, কিন্তু শুধুমাত্র ওনার কথাই এখন আমি যেতে পারছি না। আমার কান্না থামছিল না। আবার এসে তন্ময় ভাই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আব্বুকে বললেন, সাচ্ছু আমার যা ভালো মনে হয়েছে তাই বললাম, এবার তোমার যা ঠিক লাগে। ওনার নারাজি ওনার কথায় স্পষ্ট বোঝা গেছে। ব্যাস, আমার ঢাকা যাওয়া ক্যান্সেল হয়ে গেল। রাতে ছাদে বসে একা একা কাঁদছিলাম। হঠাৎ করেই চুলে টান অনুভব করলাম, মনে হচ্ছে কেউ তার সমস্ত শক্তি দিয়ে আমার চুল টেনে ধরেছেন। পিছনে ফিরতে দেখি তন্ময় ভাই রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমার কোমর ধরে ছাদের ছড়া রেলিংয়ের উপর বসিয়ে দিলেন, এক হাতে তারও চুল ধরে আছেন। কি, ছাদের উপর থেকে হাত পা বেঁধে ফেলে দেই তোকে? তারপর ভাঙা ঠ্যাং কি করতে ঢাকায় যাবে? ঠ্যাং টানা দিয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকবে? এত ঢাকায় যাবার শখ তোর? শখ মিটিয়ে দেই এবার। আমি কোনো কথাই বলছিলাম না, শুধু ফুফিয়ে কেঁদেই যাচ্ছিলাম। এমনিতেই আমার উচ্চতা বিতিয়েছে, তার উপরে যেই জোরে চুল আর কোমর ধরে আছেন, তাতে আমি এক চুলও নড়তে পারছি না। আমাকে চুপ থাকতে দেখে আরও রেগে গেলেন। এবার ধমকে উঠলেন, কি হলো, কথা বলছিস না কেন? তোর মাথায় একটা ফুচকে আমার কথার অবাধ্য হবে, সেটা সহ্য করব না আমি। এই ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং, এরপর আর এসব বরদাস্ত করব না। সোজা ছাদ থেকে ফেলে দেব, মনে রাখিস। রাতে না খেয়েই উঠে গিয়েছিলাম, সকালেও রাগ করে খাইনি। দুপুরে খেতে যখন ডাইনিংয়ে যাই, তন্ময় ভাই বললেন, এই বেলায়ও তুই না খেয়ে থাক, অবাধ্যতার শাস্তি এটা। সেই থেকে আরও নিয়মে বেড়া জালে আটকে গেলাম। কলেজ, বাসা আর কোচিংয়ে আমার জীবন আটকে রইল। একদিন ফ্রেন্ডদের সাথে কলেজ থেকে একটু দূরে ঘুরতে গেলাম। কোথা থেকে অনেকগুলো ছেলে এসে হাজির। এদের সবাইকে বড় চাচ্ছুর কাছে আমাদের বাসায় আসতে দেখেছি। এসেই আমাকে জিজ্ঞেস করলেন, আপু এখানে কি করছো? কোনো কাজ থাকলে আমরা করে দিচ্ছি। কোনো কাজ নেই, এমনিতে এসেছি বলতে একজন একটা ফোন হাতে ধরিয়ে দিয়ে কথা বলতে বললেন। কিছুই বুঝলাম না, তারপরও আস্তে আস্তে ফোন হাতে নিয়ে হ্যালো বলতে সেই রক্তহীন কণ্ঠ
কানে বাজলো, তন্ময় ভাই কলেজে কি ঘুরতে যাস? এজন্য ঢাকা আসতে চাইছিলে? চুপচাপ বাসায় যাও। আবার কখনো এমন শুনলে তোর হাড্ডি গুড্ডি ভেঙে বাসায় বসিয়ে রাখবো। চোখ ফেটে পানি আসতে চাইল। চুপচাপ বাসায় চলে এলাম। এরপর থেকে আবার সেই আগের রুটিনে আমার দিন চলতে লাগলো। আমার রঙিলা জীবনটাকে সাদা কালো বানিয়ে ফেলাম। সেই তন্ময় ভাই আসছে, তার জন্য বাড়ি খুশিতে ভরপুর। আমার প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, এত নাচানাচি কিসের? কোন বাল আসবে যার জন্য এত কিছু? কিন্তু সবসময় আপনি যা চাইবেন তা করতে পারবেন না। দরজায় কে যেন নক করছে। সকাল সকাল এতক্ষণ এই তন্ময় নাম জপলাম। আজ নিশ্চিত দিনটা খারাপ যাবে। এলোমেলো চুলগুলো বেঁধে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুললাম। কিরে, তুই এখনো উঠিসনি? আজ ছুটির দিন আম্মু, এত সকালে উঠতে হবে কেন? তন্ময় আসছে তো আমি কি করবো আম্মু? তোমাদের আদরের দুলাল আসছে। কল্লার উপরে উঠি কিছুক্ষণ দই দই করে নিচে এসো না। কেন? বিয়াদবের মাথা কথা বলিস না। এসব কেমন সিঁড়ি কথা বলার? আমি দরজা ছেড়ে রুমে এসে বিছানার চাদর ঠিক করতে লাগলাম। এত কথা ভালো লাগে না। যাকে সহ্য হয় না তাকে নিয়ে কথা বলতেও ভালো লাগে না। আম্মু আমার পিছন পিছন রুমে আসলেন। তুই কি তন্ময়ের সামনে এভাবে কথা বলবি? বিছানা ঝাড়ার কুচিটা হাত ছেড়ে ফেলে দিলাম। না আম্মু, ভুলেও না। আমাকে কি পাগলা কুত্তাই কামড়েছে? তন্ময় ভাই আসার সাথে সাথেই আমি তার পা ধরে ঝুলে পড়বো। সেই যে ঝুলবো, ঝুলেই থাকবো, লাথি দিয়েও ফেলতে পারবে না। আম্মু কিছুক্ষণ কড়া দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলেন। হয়তো বুঝে ফেলছেন এখন আমার সাথে কথা বলে সুবিধা করতে পারবেন না। বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। 6:30 বাজে। এর মধ্যে সবাই উঠে পড়েছে। তাদের প্রাণের তন্ময় যে আসবে। তন্ময় ভাই 8টার দিকে এসে বাড়িতেই নাস্তা করবেন। ওনার সামনে পড়ার কোনো ইচ্ছে নেই। কিচেনে এসে 1 কাপ চা আর 2 পিস বিস্কিট নিয়ে আবার রুমে চলে এলাম। চা খেয়ে একটা বই নিয়ে বসতে দরজা আবারও কেউ নক করলো। চা খাওয়ার পর মাথাটা যে ফ্রেশ হয়েছিল তা পরক্ষণেই বিগড়ে গেল। আবার যদি আম্মু আসে তো একটা দফা হয়ে যাবে। এবার চেঁচিয়ে উঠলাম, কে? একটু পরে চশমা চোখের জাকড়া চুলওয়ালা একটা মাঝারি সাইজের মাথা পর্দার আড়ালে উকি দিল। দীপ্ত। ওকে দেখেই ফিক করে হেসে উঠলাম। দীপ্ত ছোট চাচ্চু ছেলে, ক্লাস 9-এ পড়ে। সবার মতো তন্ময় ভাইকে ভালোবাসলেও এই ছেলে পুরোই আমার ভক্ত। কিরে, উকি ঝুঁকি দিচ্ছিস যে? ভেতরায়। বাব্বা, যে জোরসে চেঁচালে তাতে ভেতরে আসতে সাহস হচ্ছে না। ডং করিস না। কিছু বলবি? হ্যাঁ, যেভাবে চেঁচালে তাতে আর কথা বের হয় মুখ থেকে? মাপ চাই ভাই, যা বলার জলদি বল। বড়মা নিচে রাখছে। বড়মা হচ্ছেন আমাদের বড় চাচি। আমরা গোষ্ঠীশুদ্ধ ভাই বোন সবাই বড়মা ডাকি। আমি নিশ্চিত বড়মা তন্ময় ভাইয়ের থেকে আমাকে বেশি ভালোবাসেন। এই মানুষটার সব কথা কেন জানি শুনতে ইচ্ছে করে আমার, কিন্তু এটা মানতে ইচ্ছে হলো না। দীপ্তকে বললাম, আমার মাথা ব্যথা করছে, নিচে যাব না এখন। মাথা ব্যথার কথা বললে আর কেউ জ্বালাতে আসবে না। দীপ্ত ব্রুকুসকে তাকিয়ে রইল। আসলেই কি মাথা ব্যথা? এই ছেলেটা খুবই বুদ্ধিমান, সব কিছু বুঝে যায় ফেলে। কিন্তু এখন বুঝলেও কিছু করার নেই। বইটা বন্ধ করে উঠে দাঁড়ালাম। তোর কথায় মাথা ব্যথা এসে যাবে, যা ভাগ এখান থেকে। বাব্বা, যে একটা মাথা, বলেই ফিক করে হেসে চলে গেল দীপ্ত। আমি দরজা বন্ধ করে দিলাম। চুপচাপ নিজের ঘরে বসে রইলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেন মনে হলো জানি না, তবে মনে হলো আসলেই কেউ দাঁড়িয়ে আছে। আস্তে উঠে দরজা খুললাম। না, কেউ নেই। আবার এসে বই নিয়ে শুয়ে পড়লাম। আমাদের বাসার অঘোষিত নিয়ম রয়েছে, সকাল দুপুর আর রাতের খাবার সবাই একসাথে খাবে। যে যতই ব্যস্ত থাকুক না কেন সবাই একসাথে খাওয়ার চেষ্টা করে। সকালটা রুমে আটকে থাকলেও জানতাম দুপুরে ওই তন্ময় ভাইয়ের সামনে যেতে হবে। ওনাকে দেখলে আমার মাথায় দপ করে আগুন জ্বলে যায়। যাব না ওনার সামনে। একটা সাদা কাগজে বড় বড় অক্ষরে লিখলাম, মাথা ব্যথা করছে, ঘুমোচ্ছি আমি, কেউ ডাকবে না। তারপর সেটি দিয়ে শুয়ে পড়লাম। দুপুরে ঘুমানোর বদ অভ্যাস এমনিতেই আছে, তার উপরে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায় একটু পরেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল 3:30টার দিকে। গোসল করে আস্তে আস্তে 4:10। দরজা খুলে টিপি রুম থেকে বের হলাম। আমার টানানো নোটিশে একটা
কঙ্কালের ছবি আঁকা, নিশ্চয়ই দীপ্তর কাজ। খিদে ফের জ্বলছে, সোজা ডাইনিংয়ে চলে এলাম। এ কি, এভাবে বিড়ালের মতো হাঁটছিস কেন? হঠাৎ কথা বলায় চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি ছোট কাকি। কোনো কথা না বলে প্লেট নিয়ে খেতে বসলাম। বড় মাও কোথা থেকে হাজির। কিরে, তোর মাথা ব্যথা কমেছে? আস্তে খা, গলায় বাঁধবে। কথা বলো না, তাহলে বাঁধবে না। খাওয়া শেষে কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলাম। তন্ময় ভাই বাড়িতে নেই, মনে হয় তার সাঙ্গপাঙ্গদের সাথে দেখা করতে গেছেন। আমি আরাম করে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ালাম। সারাটা দিন ঘরবন্দি ছিলাম যেহেতু। রাতে খেয়ে টেয়ে রুমে চলে আসলাম। তন্ময় ভাই তখনও বাসায় আসেনি। এতদিন পরে এসেছেন, নিশ্চয়ই জন্মের মতো আড্ডা দিচ্ছে। বাহ, তন্ময়ের বাচ্চা নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় আধা আনাও না। আল্লাহ তোর বিচার করবে শয়তান। শুয়ে শুয়ে কতক্ষণ তন্ময় ভাইকে সাফাপ্ত করলাম। ইয়ারফোন কানে দিয়ে রুমে ঘুরলাম। না, ঘুম আসছে না। আসবে কিভাবে? দুপুরে যে মরার মতো ঘুমালাম, তাতে তো রাতে জিন্দা লাশের মতো ঘোরাফেরা করাই স্বাভাবিক। ঘড়ির কাঁটায় রাত 2:10। কানে ইয়ারফোন লাগিয়ে ছাদে চলে এলাম। সাইড থেকে একটা টুল নিয়ে খুব সাবধানে রেলিংয়ের উপর চড়ে বসলাম। পা ঝুলিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছি। মৃদু বাতাসে চুল ছেড়ে দিলাম। বুতে ধরলে দুরুক না, কয়েকটা ফেত নিয়ে এসে আমার চুলে বাসা বাঁধুক, নইলে উড়িয়ে নিয়ে কোনো গাছের মগডালে বসিয়ে দিক। আই ডোন্ট কেয়ার। কিন্তু বুতে না ধরলেও অন্য কিছু ধরেছে আমায়। কেউ একজন একদম আমার পিছনে দাঁড়িয়ে, তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে। আমার পুরো শরীর জমে যাচ্ছে। এ বাড়িতে এত রাতে শুধু একজনই ছাদে আসে, তন্ময় ভাই। ঠান্ডা বরফের মতো হাত দুটো পেছন হতে আলতো করে জড়িয়ে সামনে রাখা আমার হাত দুটো মুঠোবদ্ধি করে ফেললো। মুহূর্তে আমার শরীরে কাঁপন শুরু হয়ে গেল। হয়তো এই হাত দুটো আমার ছাদ থেকে ঠেলে ফেলে দেবে, আর নয়তো কাঁপতে কাঁপতে আমি নিজেই ছাদ হতে পড়ে যাব। এবার আর মুখটা আমার ঘাড়ের উপরে রাখলেন। তার ছোট সাবদারির খোসা খেয়ে নিশ্চিত হলাম এটা তন্ময় ভাই ছাড়া আর কেউ না। আমি রীতিমতো আরও কাঁপতে শুরু করেছি। ভয় হচ্ছে, এবার বুঝে পড়ে যাব। তন্ময় ভাইও হয়তো বুঝে ফেলেছেন, এভাবে আর কিছুক্ষণ থাকলে ছাদ হতে পড়ে যাব। আমার দফারফা হয়ে যাবে। আগে সে হালকা ভাব ছেড়ে এবার শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর তার রক্তহীন কথা করা অথচ শান্ত কণ্ঠস্বর আমার কানে বেজে উঠল। আজকাল খুব সাহস হয়েছে, তাই না? জেদ দেখাচ্ছিস, তাও কার সাথে? আমি তন্ময়ের সাথে জেদ? আমি নড়তেও পারছি না। আপনার কথার জবাব দেওয়ার মতো সাহসও আমার মাঝে অবশিষ্ট নেই। ভয়ে আমার কান্না এসে যাবে যে কোনো মুহূর্তে। প্রবল বাতাসে চুলগুলো তার মুখে ছড়িয়ে যাচ্ছে। গায়ে জোরের অভাব নেই। এক হাত দিয়ে আমার 2 হাত সহ কোমর শক্ত করে ধরে আছেন। অন্য হাত দিয়ে আমার লম্বা চুলগুলো নিজের হাতে ফেঁসিয়ে নিলেন। এত শক্ত করে ফেঁসিয়ে ধরার চুলো প্রচুর ব্যথা পাচ্ছে, কিন্তু একটু টু শব্দ করারও সাহস পাচ্ছি না। তন্ময় ভাই দাঁতের দাঁত চেপে বললেন, সকালে খেতে আসিসনি কেন? দুপুরে আমি যাবার পরে আর রাতে আমি আসার আগেই খেয়ে নিয়েছিস, যেন আমার সামনে পড়তে না হয়, তাই তো? তখন তো আরও মানুষ থাকতো, আর এখন তো একা। এত ভয় পাস? এখন যদি ছাদ থেকে ফেলে দেই তো? কান্নায় আর ভয়ে আমার গলা আটকে আসছে। তবুও সাহস করে বললাম, ভয় পাই না আমি আপনাকে। আমার এই কথায় যেন সে আরও রেগে গেলেন। চুল আরও কিছুটা শক্ত করে টেনে ধরলেন। ভয় পাস না? না। আচ্ছা। ওই অবস্থায় আমাকে ঘুরিয়ে তার দিকে ফেরালেন। তারপর হাতের বাঁধনটা হালকা করে আমার মাথাটা কিছুটা নিচের দিকে ঠেলে দিলেন। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। কি ফেলে দেই এবার? আমি চোখ মুখ খিচে চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে আমার মাথাটা আরও একটু নিচের দিকে হেলে দিলেন। প্লিজ ফেলে দিবেন না আমায়। তাহলে বল, ভয় পাস আমায়? হ্যাঁ, অনেক অনেক ভয় পাই। ইয়া, দ্যাটস লাইক এ গুড গার্ল। পরপরই কোনো কথা না বলে আমায় জোরে রেলিংয়ের হতে টেনে নামালেন। এমনভাবে নামিয়েছেন যে হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। উনি এক প্রকার আমায় ছাদে ছুঁড়ে ফেলে চলে গেলেন। ব্যথায় নড়তেও পারছি না। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি কেঁদে ফেললাম। এই শয়তান আমার জীবনটা শেষ করে দিচ্ছে। পরপরই খেয়াল করলাম আমার সেলফোন ভেঙে গেছে। এবার আমি শব্দ করে কেঁদে ফেললাম। আমার ফোন এখন কি হবে? বাড়ির থেকে এভাবেই ফোন নিতে চাই না। যাও জোরপূর্বক নিয়েছিলাম সেটাও ভেঙে দিল। এখন
ভাবতে আমার কান্না বাড়তে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম গ্লাস একদম ডেস্ট্রয় হয়েছে। নির্ঘাত যাবার সময় এটার উপর ফা ফেলেছিল। চোখের পানি মুছেও লাভ হচ্ছে না, সে আবারও গাল ভিজে যাচ্ছে। একটা শয়তান আর কতটা শয়তান হতে পারে! ইয়া আল্লাহ! ব্যথায় নড়াতে না পারা ফা নিয়ে আমি রুমে পৌঁছালাম যুদ্ধ করে। দরজা আটকে বিছানায় বসলাম। পাজামা হাঁটু অবধি তুললাম। হাঁটু অনেকটা নিয়ে শুলে আছি, কিছুটা রক্তের দাগও পাজামায় বোঝা যাচ্ছে। হিঁচকি তুলতে তুলতে আমি নিজেই স্যাভলনের সাহায্যে জায়গাটা পরিষ্কার করে ব্লাড মেডিসিন তুলোই নিয়ে ক্ষততে চেপে নিলাম। তারপর একটা পট্টি লাগিয়ে দিলাম। আমি সকালে একদম ঠিক অনুভব করেছি এই শয়তানের নাম নিলে জীবনে আমার দিন ভালো কাটবে না, একদম না। দোতলা বাড়িটা একদম শান্ত। ভোরের সূর্যে কিছুটা ঝলমলে রূপান্তরিত হয়েছে আশপাশ। জানালা দিয়ে দেখা যাচ্ছে সবুজ শ্যামল শান্ত ছায়াঘেরা মনোরম এক পরিবেশ। দিগন্ত জোড়া ফসলের মাঠ, টইটুম্বুর খাল বিলে, নয়না বিরাম শাপলা পদ্মা, পাখিদের কোলাহলের মনোরম এক দৃশ্য। সকাল সকাল এই দৃশ্য অনুভব করার অনুভূতিই আলাদা, বাক্যে প্রকাশ করার মতো না। আসলে আমাদের বাড়ি, তারপর বাড়ির চারপাশ খুবই শৌখিনতায় ঘেরা, খুব সাজানো গোছানো। আশেপাশে গুলোও কোথাও আবর্জনা পাওয়া যাবে না। বাড়ির ভেতর তো দূরের বিষয়, বাহিরেও তেমন অগোছালো থাকে না। নিট অ্যান্ড ক্লিন যাকে বলা হয়। এতটা পরিপাটি রাখার বড় কারণ হচ্ছে তন্ময় ভাই। বাড়ির সকলেই তার অসুখের ব্যাপারে অগত্য, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। উনি আবর্জনা কেন বাড়ির আশেপাশেও দেখতে রাজি না, যার কারণে বড় মা ছোট চাচি ঘুম থেকে উঠতে আগে আশপাশ সহ পুরো বাড়ি পরিষ্কার করে ফেলেন। কারণ বাড়ি শেহজাদা 7টায় ঘুম থেকে ওঠেন এবং 8টায় বাড়িতে ব্রেকফাস্ট করেন। আমি এখনই জানালা দিয়ে দেখতে পাচ্ছি বড় মা বাগান পরিষ্কার করছেন, ছোট চাচি সিঁড়ি ঝাড়ু শেষ করে আপাতত ঝাড়ু হাতে কথা বলছেন বড় মার সাথে, আর আমার মা ডাস্টার দিয়ে দোতলা ধরে নিচতলায় সিঁড়ি সহ মুছে ফেলেছেন। আমি রুমে চলে এলাম। পাটা এখনও ব্যথা করছে, চিনচিন করছে হাঁটতে নিলেই। ধ্যান দিলে ব্যথা বাড়বে। আমি দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। কলেজের ড্রেস সহ ব্যাগ সব কিছু গুছিয়ে বিছানায় রাখলাম। এখনও সময় আছে, তাই পড়তে বসে পড়লাম। আমার এখনও শেষ ক্লাসের পড়া কমপ্লিট হয়নি, কিন্তু বেশিক্ষণ পড়তে পারলাম না, কারণ সুমনা এসেছে। বড় মামার মেয়ে এটা। আমরা একই বয়সের এবং একই কলেজে পড়ছি। ইথি নিশ্চয় জেনে গেছে তন্ময় ভাই এসেছে, তাই দ্রুত কলেজ ড্রেসে হাজির। এ আবার তন্ময় ভাইয়ের দেওয়ানি। তন্ময় ভাই বলতেই পাগল। আমি বইটা বন্ধ করে ফেললাম। সুমনা এসে ব্যাগটা বিছানায় ফেলে দরজা থেকে উকি ঝুঁকি দিতে লাগলো এবং ফিসফিস আওয়াজে প্রশ্ন করলো, তন্ময় ভাই আসছে? জানাস নেই কেন? আমি এক্সকিউজ দিয়ে বললাম, ফোন ভেঙে গেছে। আল্লাহ, কিভাবে? এভাবেই। সুমনা সন্দেহ দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকালো, তারপর হঠাৎ আয়নার সামনে নিজেকে পর্যবেক্ষণ করলো। আমাকে ঠিক দেখাচ্ছে তো? আজ দুবেনি করেছি। আমাকে নাকি প্রচণ্ড চুট করে। কেমন লাগছে? আমি কিছুটা হাসলাম। সুমনা এমনিতেও দেখতে মাশাআল্লাহ। লম্বা তার হাইট, গায়ের রং ফর্সা, লম্বা ঘন ব্রাউন রঙের চুল, কিন্তু আজ একটু বেশি সুন্দরভাবে সেজে গুজে এসেছে। কারণ একটাই, তন্ময় ভাই বাড়িতে। আমি টেবিল গোছাতে গোছাতে বললাম, মাশাআল্লাহ। সে খুশিতে গদগদ হয়ে গেল। কাজল আর একটু ঘন করে লাগালো। তারপর বেরোতে বেরোতে বলল, উকি ঝুঁকি দিয়ে আসি। গেল তাহলে মেয়েটা। উফ, এমন সুন্দর সুন্দর মেয়েরা এই খারুশকে কেন পছন্দ করে? পাশের বাড়ির কুলসুম এবং তার বড় বোনও তন্ময় ভাইয়ের কথা জিজ্ঞেস করবে। আবার আমার ক্লাসের সাথীরা কয়েকটা পাগল করবে এভাবে। তন্ময় ভাইয়ের নাম্বারটা দে না প্লিজ। তো এমন অনেক, এগুলো ভেবে লাভ নেই। আসলে তারা তো আর শয়তানটার আসল চেহারা দেখেনি। দেখলে নির্ঘাত এর দ্বিতীয়বার দেখার ইচ্ছা রাখতো না, আর আমি তা গ্যারান্টি দিতে রাজি। কলেজের জন্য তৈরি হয়ে খেতে গিয়ে আমি দীপ্তর সাথে বসলাম। প্রথমেই নজরে আসলো ওর জাকড়া চুল। হাত নিজ ইশারায় চুল আউড়ে নিল। দীপ্ত ঘুমন্ত চোখের চশমাটা আর একটু ঠেলে নিয়ে বলল, এবারের টেস্টে আমি রকিবুলের থেকে 5 পয়েন্ট এগিয়ে গণিতে। আমি উৎসাহ দিলাম, সাব্বাস, এই হলো না আমার ভাই। ইংলিশে ক্লাসে সবচেয়ে হাই স্কোর আমার। ব্রিলিয়েন্ট। ছেলেটা এত মেধাবী বলার বাহিরে। ক্লাসে টপ না করতে পারলেও ও পাগল হয়ে যায় প্রায়। এভাবে সবচেয়ে সুইটেস্ট। রবিন ভাই ভ্যাংলেন দীপ্তিকে। গুম্বজ। আর কত পড়বি? পড়তে পড়তে চোখ খেয়ে ফেলছিস একদম। হিংসা হচ্ছে? ফিল্টুস।
রবিন ভাই হচ্ছেন দীপ্তর বড় ভাই। দীপ্তরা 3 ভাই বোন। ছোট দীপ্ত, তারপর রুবি আফু এবং তাদের দুজনের বড় রবিন ভাই। এইগুলো হলো ছোট চাচ্চুর সম্পদ। এদের মধ্যে ব্রিলিয়েন্ট দীপ্ত, বাকি 2 ভাই বোন পড়ালেখায় কাঁচা। আমার সামনে বসে সুমনা এবং ওর পাশে তন্ময় ভাই একদম শক্ত চেহারা নিয়ে খাচ্ছেন। মনে হচ্ছে কাউকে সামনে পেলে 2-4টে কোপ তার গলায় অনায়াসে দিবেন। সুমনা কথা বলার চেষ্টা করছে। তন্ময় ভাই কতদিন থাকবে এবার দেখি। ব্যাস, সে তার মুখ বন্ধ করে ফেলেছে। সুমনা আমার দিক কিছুক্ষণ তাকিয়ে রইল অসহায় চোখে। বেচারি পছন্দ করেছে এমন কাউকে যে রীতিমতো এক পাথর। তাতে আমার কি? আমি ভাই জটফট খেয়ে উঠতে যাব। তার আগেই সুমনা বলল, তন্ময় ভাই চলো না, আমাদের দিয়ে আসবে। কলেজের সামনে কিছু ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। আমি তাড়া লাগালাম, দেরি হচ্ছে সুমনা। শয়তানটার জবাব এলো, যাও ব্যাগ নিয়ে আসো। ডং। সুমনা লাফাতে লাফাতে ব্যাগ আনতে চলে যাচ্ছে। আমি আব্বুর কাছে গেলাম। সে আমাকে দেখে গালায় হাত ছোঁয়ালেন। কি হয়েছে? মুখটা এমন ফোলা কেন? এভাবেই, আমি বড় হয়েছি, না হলে এখনই আব্বুকে জড়িয়ে বলতাম, এই শয়তান তন্ময় আমাকে হেনস্থা করে আব্বু, এটার একটা রফা দফা করে দাও, তাহলে আমি একদম শান্তিতে থাকব। অথচ আমি জানি এটা বললেন যদি পরে তন্ময় ভাই জানেন তাহলে আমার অবস্থা করুণ হয়ে যাবে, করুণের থেকেও করুণ। তন্ময় ভাইয়ের সাথে বেরোলে নজর থাকবে সকলের আমাদের দিকে। আমি আরও মাথা নিচু করে সাইড হয়ে হাঁটতে লাগলাম। আশপাশ পরিচিত অপরিচিত অনেকেই কথা বলছেন, আবার ডাকছেন। তন্ময় ভাই কখন এলেন? কি অবস্থা তন্ময়? আরে তন্ময় ভাই, একটা জরুরি ম্যাটার ছিল। তন্ময় ভাই সময় আছে? সে বেশ হাতে উঠিয়ে দেখাচ্ছে। পরে ভাব দেখলে গা পিত্তি একদম ঝুলে শেষ। উহরে, রাজা বাদশাহ আসছেন। এদিকে সুমনা বেচারি বারবার তন্ময় ভাইকে প্রশ্ন করছে আর হাসছে। আবার অনেকটা ভাইয়ের সাথে চেপে আছে। আমার হাসি পেল। ভাইয়া যেন নিট অ্যান্ড ক্লিন টাইপ মানুষ। কখন না আবার আমার উপর চেঁচিয়ে উঠে, হিহি, চেঁচালেই তো ভালো হবে, সুমনা দেখুক এর আসল রূপ। তন্ময় ভাই হঠাৎ থামলেন, তারপর পেছনে ফিরে ধমক দিলেন, সামনে হাঁটো। আমি দ্রুত তাদের সামনে গিয়ে হাঁটতে লাগলাম। কি শয়তান, রাস্তার মাঝেও শুরু। তুই জাহান্নামে মরবি রে, তোর কপালে বিয়ে নেই, তুই সিঙ্গেল মরবি। কলেজের সামনে সেই ছেলেগুলো আবারও দাঁড়িয়েছিল। সুমনা বেশ ভয় পাওয়ার ভান করে ভাইকে দেখিয়ে দিল, এভাবে মেয়ে 2-3 দিন ছেলে অনায়াসে মেরে ফেলতে পারবে, আর ওর যে মুখ একদম শুদ্ধ ভাষায় গলাগাল করে খেয়ে দিবে। ভাই তাদের দিক তাকাতেই ছেলে দুটো দৌড়। আমি যেতে নিলে তন্ময় ভাই প্রশ্ন করেন, তোর ফোন অফ কেন? মন তো চাচ্ছিল এর সাথে আজ রফা দফা হয়ে যাক, অথচ আমি কিছুই বলতে পারবো না। যেখানে বাড়ির বড়রা একে সম্মান করে সেখানে আমি কিভাবে খারাপ ব্যবহার করতে পারি? কাল রাত্রে ছাদে ভেঙে গেছে, আমি বলেই গেটে ঢুকে গেলাম। আমার মাথাটা এখনো জিলিক মেরে ওঠে। কি শক্তি দিয়েই না চুল ধরেছিল, আর আমার উচ্চতা ভীতিকে কি নির্মমভাবে না অপমান করেছিল। একদিন তুইও শাস্তি পাবি দেখিস, শয়তানের বাচ্চা। আমি কি আমার জীবনে স্বাধীনতা পাবো? সেই ভাগ্য কি হবে? কি পাপ করেছিলাম এত শাসন আমাকেই কেন পেতে হবে? আর সকলের মতো আমি কেন ঘুরতে যেতে পারি না? কেন পারি না? অবাগীর মতো দেখে যাচ্ছে বান্ধবীরা রেস্টুরেন্টে যাচ্ছে, অথচ আমি যেতে পারছি না। অসহায় চোখে তাদের চলে যাওয়া দেখি আমিও বাড়ির উদ্দেশ্যে চললাম। এই অবাগী জীবন নিয়ে বেঁচে থেকে আর কী লাভ? জীবন উপভোগ করতে না পারলে এই জীবন রেখে আর কী হবে? একদিন এই শাসনের জীবন ভাঙবে আমি মরলে। ছোট থেকে ঘোরাঘুরি কাকে বলে জানি না। নানু বাড়ি ছাড়া আর কোথাও ঘোরা হয়নি। স্কুল জীবনে একবারও পিকনিক অ্যাটেন্ড করতে পারিনি। স্কুল হেডমাস্টার দ্বারাও বাড়িতে রিকোয়েস্ট করিয়েছি আমাকে যেতে যাওয়ার জন্য, আফসোস কাজ হয়নি। হবে কীভাবে? বাড়িতে আছে তো এক জঙ্গল, যার নিজের জঙ্গল ছেড়ে আমারটা পছন্দের। আর তোর কপালে সুখ নেই, এবার যেতে না দিলে শাহজাহান পরিবারের একদিন না হয় আমার একদিন দেখে নিব। দরজা বরাবরই আসতেই শুনছি বড় মা ফোনে বলছেন, ওরু এসেছে, এই তো এখানেই। হ্যাঁ,
আব্বা কখন আসবি? দুপুরে ঘরে খাবি তো? আচ্ছা আয় তাহলে। আমি ক্লান্ত চোখে তাকালাম। এত অস্বস্তি জঙ্গলটার কি নিয়ে? আমি বাড়িতে না আসলে তোর কি? আসবো না বাড়ি, কলেজ থেকে ঘুরতে যাব, ডেটিং করব, যা ইচ্ছে করব। বাটফার, নিজের বেলায় 16 আনা, দিন রাত আলাপনা করে বাড়িতে এসে হুজুর। জানি না, মনে হয় ওনার ব্যাপারে কয়েকদিন পর পর হেডলাইন বেরিয়ে আসে, তন্ময় ভাইয়ের সাথে প্রেম করছে, তন্ময় ভাইকে ওই মেয়ের সাথে দেখেছি। নিজের হেডলাইনের চিন্তা না করে আমাকে নিয়ে পড়ে থাকে। থাক থাক, আমিই দেখি কতদিন জ্বালাতে পারিস। দরজায় জুতো খুলে জুতো রেখে রেখে স্লিপার পরে ভেতরে প্রবেশ করলাম। মা চাষিরা ছাড়া আর কেউ নেই বাড়ি, সবাই হাজির। তবে মাত্র ঘন্টার মাঝে 2:20 দুপুরে খাবার এই সময়ের মাঝে সবাইকে উপস্থিত হতে হবে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলাম ছোট চাষি রেলিং ধরে দাঁড়িয়ে কাঁদছে। নিশ্চয়ই আবারও লেগেছে চাচার সাথে। ছোট চাষি বেশ ইমোশনাল, একটুতেই কেঁদে দেন। ঠিক আমার মতো কষ্ট নিতে পারেন না। আমাকে খেয়াল করতে সে চোখ মুছে ফেললেন, হাসার চেষ্টা করে বললেন, কিরে কখন এলি? আমি ব্যাগটা শ্রেণীতে ফেলে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। থাক, হাসার অভিনয় করতে হচ্ছে না, এবার বলে ফেলো কি হয়েছে। কি? চাচির চোখ আবারও ভিজে উঠছে। আমি হালকা এসে চোখের পানি মুছে দিলাম। সে হালকা আওয়াজে বলল, তো চাচা আজও বলল সে নাকি আরেকটা বিয়ে করে ফেলবে। হা হা, এই কথাটা ঝগড়া লাগলেই চাচা বলেন। সেটা প্রতিবার বিশ্বাস করা আমার নিরীহ চাচি। সে একদম অবুঝ। চাচা যে তাকে কতটা ভালোবাসেন তা সে কখনোই বুঝতে পারেননি। আসলে চাচা শক্ত মনের কথা মনে রাখতে পছন্দ করেন, কিন্তু বাড়ির আমরা জানি সে চাচিকে কতটা ভালোবাসেন, স্নেহ করেন। সে বললে না, তুমি সত্যি ভেবে নিলে? সে বলে রাগ কমে আসলে দেখবে তোমার পছন্দের রসমালাই এনে ফ্রিজে জ্যাম করে রেখেছেন। সে কিছুক্ষণ ভাবলেন, তারপরে চোখ মুছে ফেললেন। কথা তো সত্য, আমি যাই, মেলা কাজ। আমি হাসলাম। রাগ, অভিমান, কান্না শেষ তার। একদম নিষ্পাপ বাচ্চাদের মতো। ওনার যে 3 ছেলে মেয়ে আছে তা তার ব্যবহারে একদম বোঝা অসম্ভব। রুমে প্রবেশ করতেই মনে পড়লো মোবাইল নিয়ে আমার। মোবাইলহীন এতিম আমি। মনে হচ্ছে জীবন বড় কিছু নেই, ফাঁকা ফাঁকা লাগছে সব। ব্যাগ গুছিয়ে রেখে আমি বিছানায় উবুর হয়ে শুয়ে পড়লাম। বড় এক মিশন রয়েছে আমার, পিকনিক যাবার মিশন। পিকনিক যেতে হলে আগে কাকে ধরবো? আব্বা না, সেও উজবুকের মাথায় ডিসিশন নেন। উজবুক না বলে সেও না দিবেন। বড় মা না, সেও তার ছেলের কথাই ভুলে যান। আমার গোসল শেষ, একটু চাঁদ ভ্রমণ করা যাক। ছাদে উঠেই আমার চোখে চড়ক গাছ। তন্ময় ভাই দাঁড়িয়ে শর্টস পরে, মনে হচ্ছে গোসল সেরে এসেছে, ফোনে কথা বলছে। আমি উল্টো পথে আসার আগে সে দেখে ফেলেছে। আমার মনে পড়ে গেল তার নিষ্ঠুরতম আচরণ। এর সাথে একা থাকা যাবে না। আমি দ্রুত ফিরতে গিয়ে খেলাম দরজার সাথে টাক। তন্ময় ভাই আগে হালকা স্বরে চেঁচালেন, ইডিয়েট! আমি তো ততক্ষণে চিৎকার এক দিয়ে কপাল ধরে বসে পড়েছি। পা দুটো আর কপাল কিছুক্ষণের জন্য একদম অবশ্যই পরিণত হলো। চোখ ধা ধা করছে। কি মারাত্মক ব্যথাটা এনে ফেলাম। শেষ। আমার কপাল থেকে হাত সরালেন। দেখি, এক প্রকার মাথা উঁচু করে কপাল ঘেঁষে দিলেন। এতটা গাদি একজন কিভাবে হয়? আমি গাদি? আবার ওফ, ধরো তো দেখাচ্ছে উজবুক একটা। নিজের চুল টেনে হাঁটু আমার চুলে দিয়ে এখন মায়া দেখাচ্ছেন। আমি তার হাত ছাড়ালাম, নিজেই উঠে দাঁড়ালাম। সে বলল, একটা আইস কিউব ঘষে দে কপালে, যা। না চাইতেও নিচু স্বরে বললাম, জি। আমি অনেকগুলো সিঁড়ি দিয়ে আবারও পিছু ফিরলাম। তন্ময় তাকিয়ে এবার ব্রু উঁচু করলেন। আমি দ্রুত নেমে গেলাম। শেষ কপালটা আমার। নিচে নামতেই দেখলাম রুবি আপু টিভি দেখছেন, চাচিরা ডাইনিং সাজাচ্ছেন, চাচ্ছুরা আলাপে দীপ্তের হাতে ড্রয়িং বুক নিয়ে বসে। আমিও সোফায় বসলাম, শক্ত চোখে আশেপাশে নজর বোলাচ্ছি। এখন তন্ময় ভাই নেই, এখনই সবাইকে রাজি করানো। সোহানা পাল। আমি উঠে চাচ্চুদের পাশে বসলাম। কলেজ থেকে আগামী শনিবার পিকনিক, আমি যেতে চাচ্ছি। কেউ কিছু বলার আগে আমি প্রায় রিকোয়েস্ট করতে লাগলাম, প্লিজ আমি যাব, আমি একবারও যেতে পারিনি, আমি এবার যাব, প্লিজ যেতে দাও প্লিজ। বড় চাচ্চু অবাক কণ্ঠে বললেন, এভাবে বলছো কেন ওরু? অবশ্যই যাবে বলছো তো, পরে কথা খিলাপ করবে না তো? আরে অমান্য কেন করবো? সুই প্রমিস করো। বড় চাচ্চু প্রমিস করার আগে উজবুক হাজির। এরপর প্রশ্ন করছি, কিসের প্রমিস? চাচ্চু হাসতে হাসতে বলছেন, অরুর কলেজ পিকনিক আগামী শনিবারও যেতে চাচ্ছে। কিন্তু দেখ কিভাবে রিকোয়েস্ট। চাচ্চু আর বলতে পারলেন না। উজবুক জ্ঞান শুরু করলো। এবার উত্তরের পাহাড়ি এলাকায় নিচ্ছে, সাথে বি সেকশনের ছেলেরা সহ যাচ্ছে। প্রাইভেসি নেই, যাবার প্রয়োজন নেই। আমি দ্রুত বললাম, গার্ড নিচ্ছে কলেজ থেকে। চাচ্চু সহমত হলেন, হ্যাঁ ওরা গার্ড রাখে, আর কলেজের প্রিন্সিপাল আমার পরিচিত, আমি পার্সোনালি দেখে রাখতে বলবো।
তন্ময় ভাইয়ের শক্ত কণ্ঠ, কিসের গার্ড? এদিকগুলো স্টুডেন্টের কি সেফটি দিবে? আর হ্যাঁ, ও যে ঘাতে এক পা আঘাতে 10 বার হোঁচট খায়, ওরে কিভাবে পাঠাতে চাচ্ছ? সাথে উটকো ছেলেরা যাচ্ছে, এখানে কিসের গ্যারান্টি? যাবার প্রয়োজন নেই। আমার চোখ ভিজে আসছে। আমি টলমল চোখ নিয়ে চাচ্ছু আব্বুর দিকে তাকালাম। বড় চাচ্ছু শোক তুললেন, মেয়েটা যেতে চাচ্ছে তো যাবে। একা না ছাড়তে চাইলে আমি রবিনকে পাঠাবো সাথে, 2 দিনের ট্রিপ, ঘুরে আসুক। আমি সহমত হলাম। হ্যাঁ, রবিন ভাই গেলে। উজবুকে থমথমে কণ্ঠ, ও যাবে না। বেশ, নিজেও উজবুকের সাথে সহমত। আমি ঘুরে নিয়ে আসবো। তন্ময় যেহেতু চাচ্ছে না, তাহলে অবশ্যই কারণ আছে। আমি নিয়ে যাব। আমার কান্না পাচ্ছে। সবাই যাচ্ছে, সমনাও যাচ্ছে। ও তো প্রতিবার গিয়েছে, আমি একমাত্র অভাগী। কথা না বাড়িয়ে আমি সেই দিকে চললাম। পেছন থেকে বড় চাচ্ছুর আওয়াজ, কি হচ্ছে তন্ময়? ও যেতে চাচ্ছে, যাবে। তন্ময় ভাই জবাব দিচ্ছে না, পাথরের মতো দাঁড়িয়ে। কি শয়তান এটা! তুই পস্তাবি দেখিস উজবুক। দুপুরে খেলাম না, রাতেও না খেয়ে এবার সত্যিই খিদে পাচ্ছে। তাতে কি? খাবো না, উজবুক খাক সব। আমি শ্বাস নিচ্ছি, এতেও এর সমস্যা। আমি মূল্য সমস্যার সমাধান হবে। এর মাঝে বড় মা আসলেন। আমি আর চোখে তাকিয়ে বিছানায় বসেই রইলাম। সে প্লেট আমার পাশে রাখলেন। বাবা, মেয়ে দেখি রাগ, বলতে বলতে গাল টেনে দিলেন। আমি দ্রুত তাকে জড়িয়ে ধরলাম। বড় মা, আমি যাব প্লিজ। আচ্ছা যাবি, তুই পরে কথা ঘুরাবে। বড় মা আত্মবিশ্বাস নিয়ে বললেন, যাবি, আমি বলছি। ছুঁয়ে প্রমিস করো। বড় মা করলেন প্রমিস। ওরুকে ছুঁয়ে বলছি, ওরু এবার পিকনিক যাবে। ওরে, আমার খুশি কে দেখে? বড় মা নিজেই খাইয়ে দিলেন। কিন্তু খুশি বেশিক্ষণ টিকলো না, কারণ উজবেক গাড়ি করে দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। তো এখানে পিকনিকে যাওয়াটা কিভাবে হলো? যাবারই কি দরকার? আমার পিকনিক যাওয়া হলো না, অথচ সুমনা সেই সেজুগুজু পিকনিক অ্যাটেন্ড করলো। যাওয়ার আগের দিন বাড়ি আসলো। ক্যামেরা নিচ্ছি, সব ফিল্ম করে নিয়ে আসবো। মনে হলো সুমনা আমার কাটা গায়ে লবণ ছুঁড়ে মেরে চলে গেল। যাক, দিন আমারও আসবে। 2 দিন ছুটি আছে, ভাবলাম নানু বাড়ি ঘুরে আসবো, সাথে রুবি আপুকে নিয়ে যাব। রুবি আপু রুমে পৌঁছালাম। সে দিব্যি দীর গলায় কথা বলছেন। আমাকে দেখতে ফোন রেখে দিলেন। আয় বস। ভাবছিলাম নানু বাড়ি যেতাম, তুমি যাবে? রুবি আপু আলমারি থেকে কামিজ পছন্দ করতে ব্যস্ত। কয়েকটা কামিজ বিছানায় রেখে বলেন, আজ বাহিরে ডিনার হবে, পুরো পরিবার। বাহিরে ডিনার হবে? ওয়াও, এত এত খারাপ সংবাদের মাঝে ভালো এক সংবাদ আসলো তাহলে। আনন্দে বুকটা নিমিষে ঠান্ডা। স্রোতের সাথে এক দফা বাসতে ইচ্ছে করছে। খুশিতে গদগদ হয়ে উত্তর দিলাম, সত্যি? কোনটা পড়বে তুই বলতো? পার্পলটা। এটা সেম আছে আমার সাথে, কানের দুল, হিলস ম্যাচ করা। রুবি আপু মানলেন, তাহলে এটাই। আমার আর রুবি আপুর অনেক ড্রেস একই। চাচ্ছু বা ভাইয়ারা কিছু আনলে একই এনে দেন প্রায়। সদা না, মাঝে মধ্যে। আবার আমি আর রুবি আপু যেচেও একই বানিয়ে ফেলি। বিকেলে দীপ্ত আসলো রুমে। অসহায় চোখে আমার দিকে তাকালো। আমি হেসে ফেললাম, চুলগুলো খোপা করতে বললাম, কি হয়েছে জনাব? দীপ্ত ফিসফিসিয়ে বলল, তন্ময় ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। আমিও অবাক হলাম, সাথে হাসিও পাচ্ছিল। ছেলের জন্য বাড়িতে প্রস্তাব? নিশ্চয় কোনো ঘাদি মেয়ে দেওয়ানি হয়েছে। নতুন কি? তাই এবার কে নিয়ে এসেছে? দীপ্ত অসহায় ভঙ্গিতে জবাব দিল, পুলিশ অফিসার আশিকুর রহমানের একমাত্র মেয়ে নিশির জন্য। আশিকুর রহমান এবং তার বড় ভাইও এসেছিলেন। কি পরে এসেছেন জানো? আমি দ্রুত দীপ্তের পাশে বসলাম। আগ্রহী গলায় জিজ্ঞেস করলাম, কি পরে? লুঙ্গি রে বাবা, সাদা লুঙ্গির নিচে লাল জাঙ্গিয়ে। দীপ্ত হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লাম। তারপর হঠাৎ নিজেকে সিরিয়াস করে উঠে বসলো, এমন পরিবারে ভাই বিয়ে দিব না। দেখা যাবে আমার ভাইকেও সাদা লুঙ্গির নিচে লাল জাঙ্গিয়া পরিয়ে দিবে। অনেক কষ্ট করে হাসি থামাতে পারলাম না। তন্ময় ভাইয়ার লুঙ্গি জাঙ্গিয়া? সাচ্ছুরে কি বললেন? এত এক্সাইটেড যে তন্ময় ভাই রাজি হবেন না। তুই বল সাচ্ছুরে কি বলেছেন? বলেছেন তন্ময়ের সাথে কথা বলে জানাবেন। ইস, নিশি আপু সেই সুন্দরী। মাঝে মাঝে দেখা যায় গাড়ি করে ভার্সিটি যাচ্ছেন। উফ, ওয়েস্টার্ন পরে যখন বেরোয় না, মাশাল্লাহ, এত সুন্দর মেয়েটাও তন্ময় ভাইকে পছন্দ করেন। আমার বেশ অবাক লাগছে। কি এমন দেখতে সে? সবাই এমন আহ্লাদি কেন এর ব্যাপারে? অবশ্যই তন্ময় ভাই রাজি হলে খাফে খাফে একদম। এমন ভাবি ফেলে তো কপাল খুলে যাবে। দীপ্ত দ্রুত
পায়ে যেতে যেতে বলল, যাচ্ছি আমি, হোমওয়ার্ক এখনই শেষ করতে হবে, সন্ধ্যায় তো যেতে হবে। সন্ধ্যা হওয়ার আগে বড় মা চেঁচামেচি করতে লাগলেন, বারবার করে বলছেন 7টায় বেরোতে হবে, এখনই তৈরি হয়ে নে যা। অথচ রুবি আপু আর আমি দিব্য সিরিয়াল দেখতে ব্যস্ত। আমি আগ্রহী গলায় বললাম, আজ মনে হয় প্রপোজটা করেই ফেলবে, এমন হিরো ফেলে তো একদম। মা টিভি বন্ধ করে দিলেন। দীপ্তকে দেখ কি সুন্দর তৈরি হয়ে সোফায় বসে, তোদের তৈরি হতে লাগবে সারাদিন, যা এখনই প্রপোজাল চলছে মা, আরেকটু। মা রিমোট নিয়ে চলে যাচ্ছেন। রুবি আপু বললেন, দেখে ফেলবো নেটে, দূর, এই দগদগ ফিলিংটা কি তখন হবে। ইস, রুমে পৌঁছে গড়ে দেখলাম 5টা 45। তন্ময় ভাই বলেছেন 7টায় বেরোবেন, তার মানে একদম 7টায়। নড়চড় হওয়া যাবে না। ফ্রেশ হয়ে আমি ফেস প্যাক লাগালাম। গুনগুন করতে করতে রুমের বাহিরে উকি দিতেই দেখলাম তন্ময় ভাই এসেছেন। শার্ট খুলতে খুলতে রুমে ঢুকছেন। এসেছে নায়কালি জঙ্গল। আমি দ্রুত ভিতরে ঢুকে গেলাম। হাতে হিলস নিয়ে রুবি আপু রুমে আসলেন। বিছানায় বসে হিলস পরতে নিয়ে অসহায় গলায় বলছেন, নুরু, আমার এক চোখে আইলাইনার একটু বাঁকা হয়েছে। চুল স্ট্রেট করতে গিয়ে জবাব দিলাম, বোঝা যাচ্ছে না। আজ আমি হেয়ার কার্ল করেছি, কেমন দেখাচ্ছে? মেকআপ ঠিক আছে? মাশাআল্লাহ, দ্রুত কর, মা চেঁচাচ্ছেন। আমি ঘুরতে রুবি আপু চেঁচালেন, দ্রুত? এ হচ্ছে এক জ্বালা, এনা দ্রুত হলে আমার মাথা খেয়ে নিবে। আর রে, আমারও তো হতে হবে। হিলস পরতে গিয়ে মনে পড়লো আমার পায়ে ব্যথা এখন। থাক, তাও হিলস পরতে হবে। হিলস না পরলে আমাকে লাগবে একটু। আমার সদ্য গোষ্ঠীর লম্বা চড়া, আমি হয়েছি শর্ট। রুবি আপু 5'6" আর আমি 5'3". হিলস না পরলে আমাকে দেখা যাবে? অবশ্য গাড়িতে যাব আসবো, এতটা ব্যথা পাওয়ার কথা না। নিচে নেমে দেখলাম তন্ময় ভাই দাঁড়িয়ে আমার কিছুক্ষণ তাকিয়ে থেকে বাহিরে চলে যাচ্ছেন। যা, জাহান্নামে চলে যা। রবিন ভাই, দীপ্ত, চাচ্চুরা তৈরি হয়ে সোফাতে বসে, এখন শুধু শাশিরে আসা বাকি। রুবি আপু সোফায় বসলেন আমার সাথে জ্ঞান জ্ঞান করে, এখন নিজেরই দেরি। বাহ, কি চমৎকার। পরে উঠে বাহিরে চলে যাচ্ছেন। আমি সোফায় বসলাম। শয়তান বাহিরে যাওয়া যাবে না, বড়দের সাথে যাব। শাশিরে আসলেন আরও কিছুক্ষণ পর। বড় মা শাড়ি পরেছেন, হিজাবের পিন লাগাতে লাগাতে বললেন, চল চল। পরপর মা ছোট চাচিও হাজির। তন্ময় ভাই জানালেন সেই গাড়ি নিবেন না, বাইক ব্যবহার করবেন। এভাবে কিন্তু সে বছরেও বাইক ব্যবহার করেন না। আজ নবাবজাদার জন্য অন্য প্ল্যান। আমি গাড়িতে উঠতে যাব, তখন রুবি আপু বললেন, তন্ময়ের সাথে যা। আমি আকাশ থেকে পড়লাম। মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় পাথর আমার মাথায় ফেলানো হলো। আশ্চর্য, কেন? না, আমি গাড়িতে যাব। বড় আব্বু রাজি হলেন। আচ্ছা থাক, দীপ্ত যাক তন্ময়ের সাথে। গাড়িতে উঠছি না দেখে রুবি আপু তাড়া লাগলেন, ওরও গাড়িতে যাবে না মনে হচ্ছে। এদিকে পেছনে হতে হাত চেপে তন্ময় ভাই, না হলে কখন বসে পড়তাম। শরীর শিরশির করে উঠছে, দ্রুত শ্বাস নিতে হচ্ছে। ভয় পাচ্ছি না হার্ট অ্যাটাক করব। সাহস নিয়ে তার দিকে ফিরতে আমাকে খেয়ে ফেলবো লুক দিচ্ছেন। গাড়িতে উঠছি না দেখে দীপ্ত বলল, আপু বাইকে যাবে? ব্যাস, রবিন ভাই গাড়ি স্টার্ট দিলেন। দ্রুত চলে আয় তন্ময়। তারা চলে যাচ্ছেন, আমাকে রেখে গেলেন শয়তানের সাথে। ভয়ে আমার হার্টবিট ধীর গতিতে চলছে। নিজেকে শান্ত করা খুব মুশকিল। আজ হাইট স্পষ্ট মাফা গেল। আমি উঁচু জুতা পরে তন্ময় ভাইয়ের বুক পর্যন্ত পড়ি। দারোয়ান কাকে এগিয়ে আসলেন। আজ হঠাৎ বাইক? সে আমার দিক তাকালেন। মনে রং লাগছে বলতে বলতে সিগারেট ধরালেন। মুহূর্তে আমার চোখ মুখ কুচকে গেল। দারোয়ান কাকা হাসছেন, এই রং তো তোমাগো লাগিয়া, আমাগো তো ছিল, সেগুলো ছিল রঙিন দিন। তাক, কাকে লাগাইলো মনে রং? আমার মাথাটা দূরে গেল। এইসব নষ্ট কথা আমার সামনে। না, আমার দিকে তাকালেন। সুন্দর লাগতেছে মহামণি। আমি হাসলাম। ধন্যবাদ কাকা, দেরি হইতেছে, যাও যাও। বলতে বলতে কাকা চলে যাচ্ছেন। তন্ময় ভাই ঠাই দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন। এ কেমন লোক? এর সমস্যা কি? বললাম, আমাকে নিয়ে আসুন, তারপর যেটা ইচ্ছে সেটা করুন। কথা কানেই নিল না যেমন। আমি কড়াকড়ি চোখে তার দিকে তাকিয়ে, অথচ সে তাকাতেই অন্যদিকে ফিরে গেলাম। কি আর করার, দাঁড়িয়ে থাকা ছাড়া। রাস্তার হেডলাইট, মেন গেটের আলোয় আশপাশ রঙিন। আমাদের বাড়ির আশেপাশে দোকান নেই, একদম ফাঁকা, শুধু সামনে বাড়ি। আর আমাদের বাড়ির পেছনে এভাবে কলেজের সামনে যাবার পথে অনেক দোকান পড়ে, নানান স্টল এবং হাবিজাবি। তন্ময় ভাই বাইক স্টার্ট দিলেন, সিগারেট শেষ করে। উঠ,
সাবধানে উঠে বসলাম। না চাইতেও হাত দুটো তার ঘাড়ে রাখলাম। তার শরীর থেকে পারফিউমের ঘ্রাণ আসছে। এই পারফিউমের ঘ্রাণ আমার খুব পছন্দের, আর সে সদা এটাই ব্যবহার করেন। বাহ! আমি আরও একাধারে শ্বাস নিলাম। খেয়াল করলাম তন্ময় ভাই কেমন ধ্যান মেরে বসে। শক্ত করে বস, ওড়না ভালোভাবে পেঁচিয়ে নে। আমি ওড়না চুলসহ মাথায় ফেঁসিয়ে ফেললাম। নিয়েছি। বাইক চলছে, ঠান্ডা বাতাসে শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। চারপাশ কেমন নিমিষে পিছনে চলে যাচ্ছে। হেডলাইটের আলোয় পরিবেশ হলদে। চোখ লেগে আসছে। তন্ময় ভাইয়ের শান্ত আওয়াজ। সমস্যা হচ্ছে? এমন সুন্দরভাবে কথা বলছে কেন? তন্ময় ভাইয়ের এমন শান্ত আওয়াজ আমার ভয় পাইয়ে দিচ্ছে। আমি ঠিক তার শান্ত কণ্ঠ এমন ভালো ব্যবহার প্রচণ্ড ভয় পাই। প্রচণ্ড। গাড়ির স্পিডের পরিণতি হচ্ছে। আমার বেসামাল ব্যালেন্স কেমন বারবার তার উপর পড়ছে। লজ্জায় আমার মুখ গরম হয়ে উঠল। হাত দুটো তার পিঠে রাখলাম। বাইককে আর একটু সুন্দরভাবে চালানো যায় না? গাড়ি পার্ক করে তন্ময় ভাই আগে আমাকে নামতে সাহায্য করলেন। ভেতরে গিয়ে দেখা হলো তন্ময় ভাইয়ের পরিচিত এক বন্ধুর সাথে, যাকে আমি চিনি না। লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো। দীর্ঘ গলায় বলল, তোর প্রেয়সী নাকি? আমি হতবাক, আরও হতবাক তন্ময় ভাইয়ের জবাব না দেয় সে বেশ বলল, পরে কথা হচ্ছে। আমার দিক তাকালেন। আয়। আমি লোকটার দিক আর চোখে তাকিয়ে তন্ময় ভাইয়ের পিছু চললাম। টেবিল দোতলায় বুক করা হয়েছে। আরও হাঁটতে হবে। আমার পা আসলেই ব্যথা করছে। আমার ধীর হাঁটা দেখে সেও থেমে গেলেন। পরপর হাত ধরে তার সাথে নিয়ে চললেন। আজ কেমন অদ্ভুত লাগছে আমার, লজ্জাবোধ আর অদ্ভুত অনুভূতি। আমি আর চোখে আমাদের হাতের দিক তাকিয়ে, হচ্ছে কি আমার? তো ভিউয়ার্স, গল্পটার প্রথম পর্ব দেওয়া হয়েছে। গল্পটা অনেক বড়। গল্পটা পরবর্তী পার্ট পেতে চাইলে কমেন্ট করে জানাবেন। আর গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।